নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইউজিসি নেটের প্রথম পেপার আছে টিচিং অ্যাপটিটিউড নিয়ে। তার যে বিষয় রয়েছে লার্নিং অর্থাৎ শিখন, তাকে নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আজকে লার্নিংয়ের আমরা অর্থাৎ শিখনের ৩টি ধাপ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কনসেপ্ট অফ লার্নিং, যাকে বাংলায় বলবো আমরা শিখনের ধারণা। দ্বিতীয়টি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং, শিখনের বৈশিষ্ট্য এবং অ্যাসপেক্টস অফ লার্নিং, শিখনের দিকসমূহ। এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের মস্তিষ্কের ক্ষমতা অনেকটা স্পঞ্জের মতো। কিসের মতো? স্পঞ্জের মতো, যা চারপাশ থেকে প্রতিনিয়ত নতুন তথ্য শুষে নেয়। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই শিখন বা লার্নিং আসলে ঠিক কি? এটি কি কেবল বইয়ের তথ্য মুখস্থ করা, নাকি আমাদের আচরণের এক গভীর পরিবর্তন? আজকের এই বিশেষ সেশনে আমরা আলোচনা করব শিখনের এমন কিছু মূল দিক নিয়ে, যা আপনার পরীক্ষার সিলেবাসের শুধু অংশ নয়, বরং একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠার প্রথম ধাপ। আমরা জানব শিখন কিভাবে আমাদের মাথা, হৃদয় এবং হাত, এই তিনের এই বিকাশ ঘটায়। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ক্লাস। পুরো বিষয়টি সহজভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের আলোচনায় আমরা প্রথমেই যে বিষয়টিকে নিয়ে শিখব সেটা হচ্ছে শিখনের ধারণা। এই শিখনের ধারণা বুঝতে গেলে আমাদের শিখন কি তা জানতে হবে। ঠিক শিখন হলো এমন একটা প্রক্রিয়া যা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে সারা জীবন চলতে থাকে। এটাকে আমরা পরবর্তী আলোচনায় উদাহরণ দিয়ে জেনে নেব। মূলত শিখন হলো সেটাই যেটা আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করি। প্রথম উদাহরণ নেব আমি, রান্নার উদাহরণ। ধরুন আপনি চা বানাচ্ছেন। আপনি প্রথমবার চা বানাতে গিয়ে দেখলেন চায়ে চিনি দিতে ভুলে গেলেন। পরের বার যখন আপনি চা বানালেন, তখন আপনার মনে থাকলো যে চিনি আগে দিতে হবে। অর্থাৎ পরের বার আপনি ভুল মনে রেখে ঠিক করছেন। এই যে ভুলের মাধ্যমে আপনার আচরণের পরিবর্তন হচ্ছে বা হলো, এটাই হলো শিখন। আবার আরেকটা উদাহরণ আমরা ডিজিটাল দুনিয়া থেকে নিতে পারি। ধরুন আপনি একটা নতুন স্মার্টফোন কিনেছেন। এখন আপনি প্রথম দিকে এই স্মার্টফোনের অধিকাংশ সেটিং বুঝতে পারছেন না, অর্থাৎ বলা ভালো ব্যবহার করতে পারছেন না। কিন্তু ব্যবহার করতে করতে আপনি যখন ফোনের সব ফাংশন শিখে যাবেন, সেটাও এক ধরনের শিক্ষা। অর্থাৎ তথ্য সংগ্রহ করে নিজেকে দক্ষ করে তুলছেন। মোটা দাগে বলতে গেলে অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতাকে অর্জন করছেন। অর্থাৎ শিখন দু পদ্ধতিতে হয়। আপনি কাজ করতে গিয়ে কিছু পরিবর্তন আনছেন, সেখান থেকেও শিখতে পাচ্ছেন, আর অভিজ্ঞতার মাধ্যমেও দক্ষতা অর্জন করছেন, সেটাও শিখা। মূল কথা, শিখন শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই শিখন লুকিয়ে থাকে। এখন আমরা যেটা জানব শিখনের বৈশিষ্ট্য ও বিস্তৃতি। শিখন কেবল বই পড়া বা ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয়। এই যে শিখন, এই বিষয়টা মূলত কয়েকটা বিষয়ের উপর ভীষণভাবে জড়িয়ে থাকে। অর্থাৎ শিখতে গেলে আমাদের একটা মন থাকতে হবে। এই মনটা হতে হবে স্পঞ্জের মতো, গোয়েন্দাদের মতো। আবার শিখতে হবে প্রত্যেকটি জায়গায়। তাই এখানে যে বিষয় ৩টি উল্লেখ করেছি, সেটা হচ্ছে মস্তিষ্ক একটি স্পঞ্জের মতো হতে হবে, গোয়েন্দাদের মতো মন থাকতে হবে, আর শেখার ক্ষমতা সব জায়গা থেকে গ্রহণ করতে হবে। মস্তিষ্ক একটি স্পঞ্জের মতো, আমাদের মন একটা স্পঞ্জের মতো। স্পঞ্জ কি করে? একটা শুকনো স্পঞ্জ যদি জলের মধ্যে রাখেন, অনেকটা জল সে শুষে নিতে পারে। সেই রকম আমাদের মন সারাক্ষণ চারপাশ থেকে নতুন তথ্য
শুষে নেয়। যেমন ধরুন, আপনি ইনস্টাগ্রামে রিল দেখছেন, ইউটিউবে পডকাস্ট শুনছেন, কিংবা মাকে রান্না করতে দেখছেন। এই সব কিছু থেকেই আপনি কিছু না কিছু প্রত্যহ প্রতিনিয়ত শিখে চলেছেন। তার জন্যেই বলা হচ্ছে মস্তিষ্ক এখানে একটা স্পঞ্জের মতো ভূমিকা নিচ্ছে। একই সাথে গোয়েন্দাদের মতো মন থাকতে হবে। গোয়েন্দারা কি করে? ধরুন একটা অপরাধ ঘটেছে, গোয়েন্দাদের কাজ কি হবে? তার বিভিন্ন দিক, তার কারণ খুঁজতে গিয়ে তিনি একদিন ধীরে ধীরে করে সেই অপরাধের গোড়ায় পৌঁছাবেন, অর্থাৎ প্রকৃত কারণ সে খুঁজে নেবেন। গোয়েন্দারা কি করছে? ছোট ছোট সূত্র থেকে তথ্য সংগ্রহ করছে এবং বিশ্লেষণ করছে, সিদ্ধান্ত নিচ্ছে। আর এই যে ছোট ছোট সূত্র থেকে বা ছোট ছোট ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটছে, তা থেকে আমরা বিভিন্ন তথ্যকে গ্রহণ করছি, সেই তথ্যকে বিশ্লেষণ করছি এবং পরবর্তী সময়ে সেই তথ্য সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি। আর এর ফলে আমাদের প্রতিনিয়ত বুদ্ধি বেড়ে চলেছে। শিখন সর্বত্র বিদ্যমান। জুতো পরা শেখা থেকে ভিডিও গেমের লেভেল পার করা, শিখন আমাদের প্রতিটি পদক্ষেপে আছে। তাই বলা ভালো, এটি কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং চিন্তা করা এবং সমস্যা সমাধান করতে শেখার নাম। বুঝা যাচ্ছে? তাহলে শিখনের সাথে কি জড়িত? চিন্তা করা জড়িত, তার সাথে সমস্যার সমাধান করতে হবে এবং ক্রমশ এই শিখনের মাধ্যমেই নিজেকে উন্নত করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে শিখন কি, শিখনের বৈশিষ্ট্য কি এবং তার বিস্তৃতি সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন এই যে শিখন একটা কি, সেটা একটা ডায়াগ্রামের সাহায্যে চলুন বুঝে নিই। দেখুন, এই শিখন সম্পর্কে একটা সুন্দর ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। ছবির মাঝখানে এখানে লক্ষ্য করুন, একটি বাচ্চা ছেলের মাথার ভেতরে একটা বড় স্পঞ্জকে দেখানো হচ্ছে। অর্থাৎ এই বাচ্চা ছেলের মাথাটাকে একটা স্পঞ্জের সাথে তুলনা করা হচ্ছে। এর অর্থ হচ্ছে আমাদের মস্তিষ্ক চারপাশের পরিবেশ থেকে অভিজ্ঞতা ও তথ্যকে শুষে নেয়। একটি তীর দিয়ে বোঝানো হচ্ছে যে কিভাবে বাইরের বিশ্ব থেকে অভিজ্ঞতা শুষে নেওয়া হচ্ছে। এর ফলে মাথার ভেতরের আচরণ পরিবর্তনের একটি নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এই যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এটি হচ্ছে শিখনের মূল ভিত্তি। এখন এই ছবিটাকে আমরা ব্যাখ্যা করব। প্রথমেই ১ নাম্বার পয়েন্টটি লক্ষ্য করুন। লেখা আছে জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে লাইফ লং প্রসেস। এই প্যানেলে একজন মানুষের জীবনের বিভিন্ন পর্যায়, শিশু, ছাত্র, তা থেকে কর্মক্ষম, বয়স্ক এবং বৃদ্ধ পরপর দেখানো হচ্ছে। নিচে লেখা আছে দেখুন, জন্ম থেকে মৃত্যু। এর অর্থ কি? শিখনের কোনো নির্দিষ্ট বয়স নেই, এটি সারা জীবন চলতে থাকে। এরপরে আছে ২ নাম্বার পয়েন্ট, মন, শরীর, আবেগের সমন্বয়। ইংরাজিতে একে বলা হয় ইন্টারগ্রেশন অফ মাইন্ড, বডি, ইমোশনস। এখানে একটি তুলনামূলকভাবে বড় ছেলের ছবি আঁকা রয়েছে এবং এর ভেতরের একটা যোগসূত্রকে দেখানো হচ্ছে। ৩টি অংশকে স্পষ্ট করে চিহ্নিত করা হয়েছে: বুদ্ধি, মন, হৃদয়, আবেগ, শরীর এবং কাজ। এই ৩টি বিষয়কে স্পষ্ট করে এখানে দেখানো হচ্ছে। বুদ্ধি বা মন এখানে মাথা, হৃদয় আবেগ হচ্ছে বুক, শরীর কাজ হচ্ছে হাত পা। নিচে লেখা আছে সব অঙ্গের সক্রিয় অংশগ্রহণ। এর মানে হলো আমরা যখন কিছু শিখি তখন কেবল আমাদের ব্রেন নয়, আমাদের শরীর এবং আবেগেও তাতে জড়িত থাকে। তাহলে জীবনব্যাপী প্রক্রিয়া আর মন, শরীর, আবেগের সমন্বয় এই পর্যন্ত আপনাদের পরিষ্কার হয়েছে। এখন আমরা জানব নির্দিষ্ট উদ্দেশ্য
ও স্বতঃস্ফূর্ততা, পারপাসফুল অ্যান্ড স্পন্টেনিয়াস লার্নিং। এই প্যানেলে শেখার দুটি ধরন দেখানো হয়েছে। বাম দিকে একটি বাচ্চা গভীর মনোযোগ দিয়ে পড়ছে, এটিকে বলা হচ্ছে উদ্দেশ্যমূলক। ডান দিকে দুজন বন্ধু গল্প করছে এবং হঠাৎ একজনের মাথায় একটা নতুন বুদ্ধি বা চিন্তা এসেছে, এটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত। নিচে লেখা আছে পরিকল্পিত ও অপরিকল্পিত। এর মানে শিখতে হলে সবসময় আগে থেকে প্ল্যান করার দরকার নেই। মাঝে মাঝে হঠাৎ করেও আমরা অনেক কিছু শিখে ফেলি। এরপরে রয়েছে অভিযোজন ও বিকাশ, সব শেষ পয়েন্ট, 4 নম্বরের পয়েন্ট। ইংরেজিতে একে বলে অ্যাডাপ্টেশন অ্যান্ড গ্রোথ। একটি চারা গাছ বাড়তে থাকার চিত্র দিয়ে বোঝানো হয়েছে যে সঠিক পরিবেশ ও যত্ন পেলে একটি চারাগাছ যেমন বড় হয়, মানুষ তেমনি নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে নতুন দক্ষতা অর্জন করে নিজেকে বিকশিত করে। নিচে লেখা আছে নতুন পরিস্থিতিতে মানিয়ে চলা। সবশেষে বলা যায় যে শিখন হলো জীবন বিকাশের চাবিকাঠি, অর্থাৎ আমাদের জীবনকে সুন্দর ও সফল করতে হলে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হবে। আশা করছি আপনাদের মনে শিখন সম্পর্কে একটা ধারণা আমি দিতে পেরেছি। আমরা গত আলোচনাটা শিখলাম শিখন সম্পর্কে ধারণা। এখন আমরা শিখব শিখনের বৈশিষ্ট্য। শিখন কিভাবে কাজ করে তার অনেকগুলো প্রক্রিয়া বা বৈশিষ্ট্য রয়েছে। এই শিখনের যে বৈশিষ্ট্যগুলোকে মোট 11টি ভাগে ভাগ করা যেতে পারে। তো এই 11টি ভাগকে আমরা পরপর আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে ক, শিখন একটি সামগ্রিক প্রক্রিয়া। লার্নিং ইজ ইউনিটারি বা ইউনিটারি প্রসেস। শিখন কেবল ব্রেন বা বুদ্ধির কাজ নয়, এতে আপনার আবেগ, মন, শরীর সবই জড়িত থাকে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। এখানে উদাহরণ হিসাবে দেখানো হচ্ছে সাইকেল চালানো শেখা। এই সাইকেল চালানোর সাথে কিভাবে আমাদের মস্তিষ্ক, শরীর এবং আবেগ জড়িত থাকে সেটা আমি আলোচনা করছি। আপনি যখন প্রথম সাইকেল চালানো শেখেন, তখন কেবল আপনার মস্তিষ্ক কাজ করে না, আপনার শরীর ভারসাম্য রক্ষা করতে শেখে। আপনার হাত হ্যান্ডেল ধরে এবং আপনি ভয় কাটিয়ে উঠতে পারেন, অর্থাৎ আবেগকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। তখনই আপনি সফলভাবে সাইকেল চালানো শিখতে পারেন, অর্থাৎ মন, শরীর ও অনুভূতি বা আবেগ, এই 3 মিলেই এই শিখন সম্পূর্ণ হয়। তাহলে মূল কথা কি? না, শিখন শুধু বুদ্ধির কাজ নয়, এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। এরপর আমরা 2 নম্বর পয়েন্টটি নিয়ে আলোচনা করব। 2 নম্বর পয়েন্টে কি আছে? পরিকল্পিত ও অপরিকল্পিত শিখন। শিখন সব সময় আমরা আগে থেকে ঠিক করি না, মাঝে মাঝে হঠাৎ করেও হয়ে যায়। সেই দিক বিষয়কে লক্ষ্য রেখে আমরা শিখন পদ্ধতিটিকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে পরিকল্পিত শিখন, আর একটি হচ্ছে অপরিকল্পিত শিখন। পরিকল্পিত শিখন, শিখনটা কি বা প্ল্যান্ড লার্নিং বিষয়টা কি? আপনি ঠিক করলেন আপনি গিটার শিখবেন, এর জন্য আপনি একজন টিউটর রাখলেন বা ইউটিউবে টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করছেন। এটা হচ্ছে পরিকল্পিত বা উদ্দেশ্যমূলক শিখন। বোঝা গেল যে পরিকল্পিত শিখনটা কি? তাহলে এখন আলোচনার বিষয় হবে অপরিকল্পিত শিখন বা আনপ্ল্যান্টেড লার্নিং। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এবং দেখলেন যে একজন লোক গর্তে পড়ে হোঁচট খেলেন। আপনি কিন্তু এটা শেখার জন্য বের হননি, কিন্তু দৃশ্যটা দেখে আপনি শিখে নিলেন যে ওই রাস্তা দিয়ে সাবধানে হাঁটতে হবে। এটাই হলো অপরিকল্পিত বা অনিচ্ছাকৃত শিখন। মূল কথা, শিখন কখনো
ইচ্ছাকৃত হতে পারে, কখনো অনিচ্ছাকৃতও হতে পারে। বোঝা যাচ্ছে যে পরিকল্পিত ও অপরিকল্পিত শিখনটা কি? এরপরে আমরা আলোচনা করব ৩ নাম্বার পয়েন্ট, শিখন সক্রিয় এবং নিষ্ক্রিয় দুইই হতে পারে। অর্থাৎ লার্নিং ক্যান বি অ্যাক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসিভ। শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীর অংশগ্রহণের ধরনের উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা যায়: সক্রিয় শিখন বা অ্যাক্টিভ লার্নিং, নিষ্ক্রিয় শিখন বা প্যাসিভ লার্নিং। সক্রিয় শিখন বিষয়টা কি? যখন কোনো শিক্ষার্থী সরাসরি কোনো কাজে অংশগ্রহণ করে বা হাতে কলমে করার মাধ্যমে শিখে, অর্থাৎ অনুশীলন ও আলোচনার মাধ্যমে শেখে, তখন তাকে সক্রিয় শিখন বলে। উদাহরণ, এর মূল বৈশিষ্ট্যটা কি? এখানে শিক্ষার্থী কেবল তথ্যকে গ্রহণ করে না, বরং আলোচনায় অংশ নেয় এবং যা শিখছে তা অনুশীলন করে। অর্থাৎ একজন স্টুডেন্ট কোনো বিষয়কে ডিসকাশন করেন এবং একই সাথে সে প্র্যাকটিসও করে। উদাহরণ, আপনি একটা নতুন ভাষা শিখছেন। এই ভাষাটা শেখার পর আপনি কেবল বই না পড়ে যখন আপনি সেই ভাষায় অন্যের সাথে কথা বলতে শুরু করবেন, তখন হবে সেটা সক্রিয় শিখন বা অ্যাক্টিভ লার্নিং। বৈশিষ্ট্য কি হবে? লার্নিং বাই ডুইং, কোনো করার মাধ্যমে শেখা। গ্রুপ ডিসকাশন, রোল প্লে বা ল্যাবরেটরিতে কাজ করা সক্রিয় শিখনের উদাহরণ। মনে রাখবেন, নিষ্ক্রিয় শিখন প্যাসিভ লার্নিং। যখন কোনো শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে না, কেবল পর্যবেক্ষণ বা পড়ার মাধ্যমে তথ্য গ্রহণ করে, অর্থাৎ শুধু দেখা বা শোনে, তখন তাকে নিষ্ক্রিয় শিখন বলে। এর মূল বৈশিষ্ট্য কি? এখানে সরাসরি কোনো অনুশীলন থাকে না, শিক্ষার্থী কেবল তথ্য শুষে নেয়, অর্থাৎ সে অ্যাবজর্বিং ইনফরমেশন করে থাকে। উদাহরণ, ডিসকভারি চ্যানেলে কোনো ডকুমেন্টারি দেখা বা পাঠ্য বই পড়ে তথ্য সংগ্রহ করা। এখানে শিক্ষার্থী নিজে কিছু করছে না, শুধু তথ্য দেখছে বা শুনছে। অর্থাৎ মূল বৈশিষ্ট্য কি? লার্নিং বাই অবজার্ভিং। প্রথাগত লেকচার পদ্ধতি হচ্ছে একটা নিষ্ক্রিয় শিখনের উদাহরণ। কেন? না, এখানে শিক্ষক শুধু বলেন এবং শিক্ষার্থী শুধু শোনে। এখন আমাদের মনে আসতে পারে, তাহলে এর বৈশিষ্ট্য কি? না, সক্রিয় শিখনের শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করে। নিষ্ক্রিয় শিখনে শিক্ষার্থী শুধু পর্যবেক্ষণ করে বা শোনে। সক্রিয় শিখনের পদ্ধতি হচ্ছে আলোচনা, হাতে কলমে কাজ। নিষ্ক্রিয় শিখনের পদ্ধতি হচ্ছে লেকচার শোনা, বই পড়া, ভিডিও দেখা। সক্রিয় শিখনের ভূমিকায় শিক্ষার্থী এখানে কর্তা বা অ্যাক্টিভ। নিষ্ক্রিয় শিখনে শিক্ষার্থী এখানে গ্রহীতা বা রিসিভার। সক্রিয় শিখনের বৈশিষ্ট্য: সক্রিয় শিখনের স্থায়িত্ব, এটি দীর্ঘস্থায়ী ও গভীর হয়। নিষ্ক্রিয় শিখনের স্থায়িত্ব, এটি সাধারণত তথ্য মনে রাখার জন্য ব্যবহৃত হয়। তাই পরীক্ষার জন্য বিশেষ দ্রষ্টব্য কি? ইউজিসি নেট পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে যে কোন পদ্ধতিতে শিক্ষার্থীর রিটেনশন পাওয়ার বা মনে রাখার দক্ষতা বেশি বৃদ্ধি পায়। উত্তর হবে ইউজিসি নেট পরীক্ষায়। মনে রাখবেন, ইউজিসি নেট পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে যে কোন পদ্ধতিতে শিক্ষার্থীর রিটেনশন পাওয়ার বা মনে রাখার ক্ষমতা বেশি। উত্তর হবে সক্রিয় শিখন। বোঝা গেল? উপসংহার হিসাবে তাই বলা যাবে যে শিখন হতে পারে সক্রিয় বা নিষ্ক্রিয়, পরিকল্পিত বা হঠাৎ, কিন্তু সব ক্ষেত্রেই এটি আমাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে। এরপর আমাদের আলোচনার বিষয় হবে ৪ নাম্বার। এই ৪ নাম্বারে আমাদের আলোচনার বিষয় হবে স্বসক্রিয়, সৃজনশীল এবং স্থানান্তরযোগ্য, সেলফ অ্যাক্টিভ, ক্রিয়েটিভ অ্যান্ড ট্রান্সফারেবল লার্নিং। স্বসক্রিয় কি? শিখতে হলে নিজেকে কাজ করতে হবে,
নিজে না কাজ করলে শেখা সম্ভব নয়। যেমন বাইসাইকেল চালাতে হলে নিজেকেই চালাতে হবে, অর্থাৎ কি নিজেকেই পেডেল করতে হবে, শুধু বই পড়ে এটি শেখা সম্ভব নয়। সৃজনশীল বিষয়টা কি? শিখন মানুষকে নতুন কিছু করার সুযোগ দেয়। যেমন ছবি আঁকা শেখার সময় কোনো শিল্পী বিভিন্ন রং ও স্টাইল ব্যবহার করে নিজস্ব একটি ভঙ্গি তৈরি করেন। এটা হচ্ছে সৃজনশীলতা। বুঝে যাচ্ছে? ক্রিয়েটিভ যেটা। আর স্থানান্তরযোগ্য, ট্রান্সফারেবল। এক জায়গায় শেখা জ্ঞান অন্য জায়গায় কাজে লাগানো যায়। যেমন একবার গুনতে শিখলে আপনি ফেন্নাও গুনতে পারবেন, আবার আপেলেও গুনতে পারবেন, তাই না? ধরুন আপনি যদি গোনা শিখে যান তাহলে সবকিছুই গোনা সম্ভব, সেটা এখানে বলা হচ্ছে। এরপরে আমরা ৫ নাম্বার এবং ৬ নাম্বার এই দুটি বিষয়কে জানব। ৫ নাম্বার পয়েন্টটি কি? ব্যক্তিগত বা সমষ্টিগত শিখন। বিষয়টা কেমন? শিখন একা হতে পারে, আবার দলগতভাবেও হতে পারে। যেমন বন্ধুদের সাথে মিলে কোনো ধাঁধার সমাধান করা। ৬ নাম্বারে শিখন একটি প্রক্রিয়া এবং ফলাফল উভয়ই। ইংরেজিতে এটাকে বলা হয় প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান আউটকাম। শিখন একটি যাত্রা অর্থাৎ প্রক্রিয়া এবং একটি গন্তব্য অর্থাৎ এর ফলাফল আছে। আমরা সারা জীবন নতুন প্রযুক্তি যেমন প্রেজার থেকে স্মার্টফোন শিখছি, এটি একটি প্রক্রিয়া। আর যা শিখলাম তাই হচ্ছে এর ফলাফল, অর্থাৎ একটা প্রসেস চলছে এবং তার মাধ্যমে একটা আউটকাম আমরা পাচ্ছি। এরপরে আমরা ৭ এবং ৮ নাম্বার পয়েন্টটি ডিসকাস করব। ৭ নাম্বার পয়েন্ট, শিখন ক্রমবর্ধমান হতে পারে। লার্নিং মে বি ইনক্রিমেন্টাল, হতে পারে ক্রমবর্ধমান। শিখন ধাপে ধাপে বাড়ে। কোনো কিছু শিখতে গেলে আমাদের ধীরে ধীরে শিখতে হয়। যেমন রান্নার সাধারণ নিয়ম শিখলে প্রতিটি নতুন রেসিপি আপনার দক্ষতা ধীরে ধীরে একটু একটু করে বাড়িয়ে দেবে। এরপরে ৮ নাম্বার পয়েন্টটিতে আছে লার্নিং ক্যান বি ট্রিগার্ড, অর্থাৎ শিখন উদ্দীপিত হতে পারে। জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, সে জয় হোক বা হার, তা আমাদের শিখতে বাধ্য করে বা উদ্দীপনা দেয়। এরপরে আছে আমাদের ৯, ১০ এবং ১১ নাম্বার পয়েন্ট। ৯ নাম্বার পয়েন্টে আছে ডিজারেবল অর আনডিজারেবল। শিখনের ফলাফল কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত হতে পারে। বিষয়টা কেমন? শিখনের ফল সব সময় ভালো হবে এমন নয়। যেমন ধরুন রসায়নের জ্ঞান দিয়ে কেউ ওষুধ বানাতে পারে, এটা তার ভালো কাজ। আবার কেউ বিস্ফোরণও তৈরি করতে পারে, এটা মন্দ। বুঝে যাচ্ছে? তাই শিখন সবসময় ডিজারেবল হতে পারে, আবার আনডিজারেবলও হতে পারে। এরপরে আছে ১০ নম্বরে মোরাল ডাইমেনশন অফ লার্নিং, শিখনের নৈতিক মাত্রা। শিখনের সাথে ভালো মন্দের বিচার জড়িত থাকে। ভাগ করে নেওয়া হলো নৈতিকতা, আর চুরি করে শিখলে হবে নেতিবাচক নৈতিকতা। অর্থাৎ ভালো শেখা মাধ্যমে ভালো চরিত্র তৈরি হবে, খারাপ শেখার মাধ্যমে নেতিবাচক আচরণ তৈরি হবে। সব শেষ পয়েন্টটি হচ্ছে কমপ্লেক্স হোল লার্নিং, মানে কি শিখন একটি জটিল সামগ্রিকতা। শিখন শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং অভ্যাস সব কিছুর উপর প্রভাব ফেলে একটি পূর্ণাঙ্গ রূপ দেয়। তাহলে আমরা শিখনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে নিয়ে জানলাম। এখানে দেখুন আরেকটি ডায়াগ্রাম দেওয়া হয়েছে, যেখানে হেডিং হিসাবে লেখা আছে শিক্ষণ বা শিখনের বৈশিষ্ট্য। এর মানে কি? এই ডায়াগ্রামটি আমাদের শেখার প্রক্রিয়ার প্রধান গুণাবলী এবং ধরন সম্পর্কে বিস্তারিত জানাবে। কেন্দ্রীয়ভাবে একটি গোলকের মধ্যে লেখা আছে শিখন, ইংরাজিতে লার্নিং এই শব্দটা লেখা আছে, যার থেকে ৬টি প্রধান তীরের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলোকে বিস্তারিতভাবে উপস্থাপন করা আছে।
ছটি প্রধান স্থিরের মাধ্যমে ১, ২, ৩, ৪, ৫, ৬। প্রথম পয়েন্টটি হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। ডান বাঁ উভয় দিকেই লেখা আছে। ছবির একেবারে উপরের তীরের সাথে এটা লেখা হয়েছে। বিবরণে কি আছে? বিবরণ পুরোটা এখানে আসেনি। এটা হবে জন্ম থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত চলে। এটাই এখানে বিবরণ হিসাবে লেখা আছে এই ছবিতে। এর ব্যাখ্যা কি হবে তাহলে? না, শিখন কোনো নির্দিষ্ট বয়স বা ক্লাসরুমে সীমাবদ্ধ নয়। এটা আমরা আগেই জেনেছি। এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে চলতে থাকে। আমরা সারা জীবন কিছু না কিছু শিখি। হতে পারে তা আনুষ্ঠানিক, যেমন ধরুন স্কুলে, বা অআনুষ্ঠানিক, অর্থাৎ জীবন থেকে যা শিখি। এরপরে আছে ২ নম্বরে সক্রিয় ও নিষ্ক্রিয়। বাম দিকের উপরের তীরের সাথে এই বৈশিষ্ট্যটি আলোচনা করা হয়েছে। বিবরণে লেখা আছে সরাসরি অংশগ্রহণ বা পর্যবেক্ষণ উভয়ই হতে পারে। সক্রিয় কি? যখন শিক্ষার্থী সরাসরি অংশ নেয়, আলোচনা করে বা কাজ করে। উদাহরণ, টিচারের সাথে প্রশ্ন উত্তর করা বা ল্যাবরেটরিতে কাজ করা। তাই এটাতে দেখানো হয়েছে। আর নিষ্ক্রিয় কি? যখন শিক্ষার্থী শুধু পর্যবেক্ষণ করে বা তথ্য গ্রহণ করে। উদাহরণ, ক্লাসে লেকচার শোনা বা ভিডিও করা। এরপরে রয়েছে ৩, সামগ্রিক ও জটিল প্রক্রিয়া। এর বিবরণে লেখা আছে মন, শরীর ও আবেগের সমন্বয়। এর ব্যাখ্যা কি হবে? শিখন কেবল ব্রেন বা বুদ্ধির কাজ নয়। এতে আপনার আবেগ এবং শরীর সবই জড়িয়ে থাকে। যেমন সাইকেল চালানো শেখার সময় আপনার শরীর ভারসাম্য রক্ষা করে, ব্রেন হ্যান্ডেল ধরে, আর ভয় কাটিয়ে ওঠার মানসিক অবস্থা সব একসাথে কাজ করে। এটাকেই বলা হচ্ছে সামগ্রিক ও জটিল প্রক্রিয়া, মন, শরীর ও আবেগের সমন্বয়। ৪ নম্বরে দেখুন লেখা আছে উদ্দেশ্যমূলক ও সৃজনশীল। ছবির নিচে একটি লাইট বাল্ব দেওয়া আছে এবং এটি টার্গেটের আইকন দিয়ে এই বিষয়টি এখানে বোঝানো হচ্ছে। বিবরণ কি? নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে নতুন কিছু তৈরি করে। ব্যাখ্যা কি হবে? শিখনের সব সময় একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং এটি আমাদের নতুন কিছু করার সুযোগ দেয়। যেমন ছবি আঁকা শেখার সময় আপনি বিভিন্ন রং ও স্টাইল ব্যবহার করে একটা নিজস্ব ভঙ্গি তৈরি করেন। এটাকেই বলা হচ্ছে। এরপরে আছে ৫ নম্বরে পরিকল্পিত ও অপরিকল্পিত। এর বিবরণে লেখা আছে ইচ্ছা করে বা ঘটনা থেকে স্বতঃস্ফূর্তভাবেও শিখি। শিখন ২ ধরনের হতে পারে, পরিকল্পিত শিখন আর অপরিকল্পিত শিখন। পরিকল্পিত শিখন কি? আপনি ঠিক করলেন আপনি একটা বিষয়কে শিখবেন। এর জন্য আপনি একজন টিউটর রাখলেন বা ইউটিউবে টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করছেন। এটাই পরিকল্পিত শিখন। আর অপরিকল্পিত শিখনটা কি? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে গিয়ে দেখলেন একজন এক জায়গায় হোঁচট খেলেন। আপনি দৃশ্যটা দেখে শিখে নিলেন যে ওই রাস্তা দিয়ে যাবার সময় সাবধানে যেতে হবে। এটি হলো অপরিকল্পিত শিখন। কারণ আপনি এই শিক্ষাটা পরিকল্পনা করে শিখেননি। এরপরে ৬ নম্বরে আছে দেখুন শিখনের স্থানান্তর। এর বিবরণে লেখা আছে এক জায়গায় শেখা জ্ঞান আমরা অন্য জায়গায় প্রয়োগ করতে পারি বা করা যায়। এক জায়গায় শেখা জ্ঞান আমরা অন্য জায়গায় কাজে লাগাতে পারি। এটি ৩ ধরনের হতে পারে: ইতিবাচক, পজিটিভ, নেতিবাচক, নেগেটিভ, আর শূন্য, জিরো। পজিটিভ বা ইতিবাচক কি? যখন পুরনো জ্ঞান নতুন কিছু শিখতে সাহায্য করে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে সাইকেল চালানো জ্ঞান অনেক সময় বাইক চালানোর ক্ষেত্রে কাজে লাগে। নেতিবাচক জ্ঞান, নেতিবাচক বা নেগেটিভ বিষয়টা কেমন? যখন পুরনো জ্ঞান নতুন কিছু শিখতে বাধা দেয়। উদাহরণ, ভুলভাবে উচ্চারণ শেখা পরে সঠিক উচ্চারণ শেখার ক্ষেত্রে এই বিষয়টাই ঘটে থাকে।
শূন্য বা জিরো, যখন এক ধরনের শিখন অন্য ধরনের শিখনে কোনো প্রভাব ফেলে না। উদাহরণ, ম্যাথমেটিক্স এবং রান্নার মধ্যে শিখনের কোনো সরাসরি সম্পর্ক নেই। তাহলে আমরা শিখন বা শিখনের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে একটা ধারণা তৈরি করতে পারলাম। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই বিষয়গুলো আপনারা একাধিকবার শুনবেন ভিডিওর মাধ্যমে এবং নোট করার চেষ্টা করবেন। এই যে আমি লিখছি এবং ভিডিও চলছে, এখান থেকে নোট নিয়ে আপনি সহজেই সামগ্রিক বিষয়টা শিখতে পারবেন। ধৈর্য ধরুন, সবকিছু শিখে যাবেন এই চ্যানেল থেকেই। এখন এই যে সামগ্রিক আলোচনাটা আমি করলাম, এই আলোচনা থেকে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বেরিয়ে আসে। সেটা হচ্ছে কোয়েশ্চেন, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ লার্নিং ইজ, অর্থাৎ লার্নিং এর সঠিক মানে কি? অ্যাকুইজিশন অফ স্কিল, দক্ষতা অর্জন, মডিফিকেশন অফ বিহেভিয়ার, আচরণের পরিবর্তন, পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট, ব্যক্তিগত অভিযোজন, ইনক্লুয়েশন অফ নলেজ। জ্ঞান আরোহণ করা। এই ৪ টে অপশনের মধ্যে কোনটা আপনার সঠিক বলে মনে হচ্ছে? আপনাকে আমি ৫ সেকেন্ড দিচ্ছি। এই ৫ সেকেন্ডের মধ্যে যদি উত্তর সঠিক করতে পারেন, জানবেন আপনি এই ক্লাস থেকে শিখন সম্পর্কে একটা বেসিক ধারণা করতে পেরে গেছেন। ভাবার সময় ১, ২, ৩, ৪, ৫। উত্তর হবে মডিফিকেশন অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণের পরিবর্তন। আমি ব্যাখ্যা করছি কেন হবে। না, মনোবিজ্ঞানে শিখন বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যার ফলে অভিজ্ঞতার মাধ্যমে আচরণে তুলনামূলক স্থায়ী পরিবর্তন ঘটে। শুধু দক্ষতা অর্জন বা জ্ঞান সংগ্রহই নয়, বরং সেই জ্ঞান ও অভিজ্ঞতার ফলে আচরণে পরিবর্তন ঘটাটাই শিখনের মূল বৈশিষ্ট্য। তাই সবচেয়ে যথাযথ অর্থ হচ্ছে আচরণের পরিবর্তন। এখন আমরা শিখনের দিকসমূহ নিয়ে জানব। শিখন কেবল জ্ঞান আরোহণ নয়, এর আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। জ্ঞান অর্থাৎ কি? তথ্য জানা। ২ হচ্ছে দক্ষতা, অর্থাৎ কোনো কাজ করতে পারা। এরপরে আছে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ কোনো কিছুর প্রতি মনোভাব, মূল্যবোধ, ভালো মন্দের বিচার, অভ্যাস, নিয়মিত আচরণের প্রতিফলন। এর মাধ্যমে শিখন পুরো হয়। জ্ঞান অর্জন করতে হবে, দক্ষতা করতে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তার মাধ্যমে মূল্যবোধ আসবে এবং অভ্যাস করতে হবে। এগুলোর মাধ্যমেই শিখন তার পূর্ণতা লাভ পায়। মূল কথা তাহলে কি? শিখন আমাদের মনের, আচরণের ও ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটায়। এখন আমরা আলোচনা করব শিখনের এই যে এই আলোচনায়, এই আলোচনায় আমাদের উঠে আসবে শিখনের প্রধান দিকগুলো। শিখনের প্রধান দিকগুলো। মেন অ্যাসপেক্ট অফ লার্নিং। তো এই যে শিখনের যে দিক, মূল ৫ টা দিক আছে: জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এবং অভ্যাস। নলেজ, স্কিল, অ্যাটিটিউড, ভ্যালুজ এবং হ্যাবিট। জ্ঞান কি? এখন আমি একটা এমন উদাহরণ দেব যার মাধ্যমে এই ৫ টা বিষয় দেখতে পাওয়া যাবে। সাঁতার শেখার মাধ্যমে শিখনের এই ৫ টি উপাদান পরিষ্কারভাবে ফুটে ওঠে। যেমন জ্ঞান, সাঁতার শিখতে গিয়ে আমরা কি শিখি? আপনি জানলেন যে সাঁতার কাটতে হলে
হাত পা কিভাবে নাড়াতে হয় এবং জলের উপর কিভাবে ভেসে থাকতে হয়। অর্থাৎ আপনি সাঁতারের নিয়মগুলোকে মাথায় গেঁথে নিলেন। এটাই হচ্ছে জ্ঞান। তাহলে দক্ষতা কিভাবে আসে? না, আপনি যখন পুকুরে বা পুলে নেমে নিয়মিত প্র্যাকটিস করছেন এবং সঠিকভাবে হাত পা ছুড়ে জলের ওপর এগিয়ে যাচ্ছেন, তখন আপনার দক্ষতার বিকাশ ঘটছে। তাহলে দৃষ্টিভঙ্গি কেমন করে আসে? না, জলের গভীরতা দেখে আপনি ভয় না পেয়ে আমিও পারবো এই মানসিকতা রাখা এবং বারবার ডুবে যাওয়ার পরেও আপনি হাল না ছেড়ে সাঁতার শিখছেন, এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে মূল্যবোধ কি হবে? না, সাঁতার কাটতে গিয়ে অন্যের নিরাপত্তা বজায় রাখা এবং পুলের নিয়ম কানুনকে সম্মান করা। এর মাধ্যমে কি অভ্যাস হয়? না, প্রতিদিন ভোরে উঠে সাঁতার কাটতে যাওয়া এবং একে জীবনের অংশ করে নেওয়া, এটাই অভ্যাস। তাই মনে রাখবেন, এই পাঁচটি দিক একসাথে একজন মানুষকে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল করে তোলে। কোন পাঁচটি? জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এবং অভ্যাস। এগুলো কি? শিখনের প্রধান দিক। আমরা আগের পর্যন্ত পড়লাম শিখনের প্রধান দিক। এখন আমরা জানব শিখনের মাত্রা। শিখনের মাত্রা। শিখনের তিনটি মাত্রা আছে: নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। এই যে তিন মাত্রা আছে শিখনের, এই তিন মাত্রাকে বলা হয় 3H মডেল। পরীক্ষায় অনেক সময় 3H মডেল বিষয়ে কোশ্চেন করা হয়ে থাকে। তো এই মডেলটা কি? প্রথম যে বিষয়টা লার্নিংয়ে আসে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ নলেজ বা কগনিটিভ ডোমেন। এটি মূলত আমাদের বুদ্ধির সাথে যুক্ত। যখন আপনি সাঁতারের বিভিন্ন টেকনিক, যেমন বাটারফ্লাই বা ব্যাকস্ট্রোক সম্পর্কে পড়াশোনা করেন বা ভিডিও দেখেন, তখন আপনার জ্ঞানের বিকাশ হয়। এটি হলো মাথা খাটিয়ে তথ্য গ্রহণ করা। এরপর আসে দক্ষতার বিকাশ, ডেভেলপমেন্ট অফ স্কিল বা সাইকোমোটর ডোমেন। এই বিষয়টা কেমন? না, এটি শারীরিক কাজ বা পেশি স্মৃতির সাথে যুক্ত, মাসেল মেমোরির সাথে যুক্ত। এর আবার তিনটি ধাপ আছে। কার? সাইকোমিটার বা ডেভেলপমেন্ট অফ স্কিলের তিনটি ভাগ আছে। প্রাথমিক ধাপ, ফার্স্ট স্টেজ, এতে কি হয়? খুব সতর্কভাবে হাত পা নাড়ানো সাঁতার শিখতে গিয়ে, এটাকে বলা হচ্ছে প্রাথমিক ধাপ। দ্বিতীয় ধাপে কি শিখবেন আপনি? না, অনেকবার প্র্যাকটিসের মাধ্যমে হাত পা এবং নিঃশ্বাসের মধ্যে একটা সমন্বয় তৈরি করতে শিখবেন। এরপরে আসে স্বয়ংক্রিয় ধাপ, ৩ নম্বরে। যখন আপনাকে ভাবতে হবে না যে কখন হাত সরাবেন আর কখন পা, আপনার শরীর একা একাই তা করে ফেলে। এটিই হচ্ছে হাত বা শরীরের কাজ। তাহলে ডেভেলপমেন্ট এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। কার? ডেভেলপমেন্ট স্কিলের। সবশেষে আমাদের আলোচনার বিষয় আছে ডেভেলপমেন্ট অফ অ্যাটিটিউডস বা এফেক্টিভ ডোমেন। এটি আমাদের আবেগ এবং মানসিকতার সাথে যুক্ত। এরও তিনটি দিক আছে। কি কি? চিন্তামূলক, কগনিটিভ, আবেগীয়, এফেক্টিভ, আচরণগত, বিহেভিয়ারাল। চিন্তামূলক বিষয়টা কি? কগনিটিভ, না, আপনি ঠিক করলেন যে ব্যায়াম হিসাবে সাঁতার আপনার শরীরের জন্য খুব দরকার, এটি হচ্ছে চিন্তামূলক। আবেগীয় কি? না, সাঁতার কাটতে গিয়ে আপনি আনন্দ পাচ্ছেন এবং আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ছে, এটাই হচ্ছে আবেগীয়। তাহলে আচরণগত কি? না, এই আনন্দের কারণে আপনি প্রতিদিন নিয়মিত সাঁতার কাটছেন, এটি হচ্ছে হৃদয় বা মনের কাজ। নেট পরীক্ষার্থীদের সহজ করে মনে রাখার উপায় হচ্ছে
পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই 3H সূত্রটি মনে রাখবেন। কি মডেল? 3H কেন বলা হচ্ছে? হেড, তারপরে হেড সমান নলেজ, এরপরে আছে হার্ট, এতে কি থাকে? অ্যাটিটিউড, আর হ্যান্ড, এর মাধ্যমে কি আছে? ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি শিখন সম্পর্কে একটা ধারণা আপনি পেয়েছেন। আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকবেন, পরবর্তী এই শিখন সম্পর্কে সমস্তটাই গভীরে গিয়ে আলোচনা করব। তাহলে আজকের এই আলোচনায় আমরা শিখনের মৌলিক দিকগুলো এবং তার বিভিন্ন ডোমেন সম্পর্কে জানলাম। আশা করি ইউজিসি নেট পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই পয়েন্টগুলো আপনাদের অনেক সাহায্য করবে। এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আজকের এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। নিয়মিত পড়াশোনা করুন এবং নিজের লক্ষ্যে স্থির থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।